আজ সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির মরশুমে যদি একখানা ভয়ের গল্প হয়ে যায়, ব্যাস তার থেকে ভালো আর কিছু হয় না। নমস্কার, আমি জিও, আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। এবং আজ একখানা বেশ গা ছমছমে অভিজ্ঞতা শেয়ার করব। এবং এই যে অভিজ্ঞতা যিনি পাঠিয়েছেন, ওনার নাম অর্পিতা। অর্পিতা আমাদের সাথে আগেও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন এবং ওনার একটা অভিজ্ঞতা আপনারা আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। এবং সেই অভিজ্ঞতাটা আমি বলবো একবার আপনারা শুনে আসুন, কারণ আজকে যে অভিজ্ঞতা অর্পিতা পাঠিয়েছে তার সাথে সেই অভিজ্ঞতার একটা সম্পর্ক আছে। আপনারা যদি সেই অভিজ্ঞতাটা একবার শোনেন, আপনি চাইলে এই ভিডিওর পরেও শুনতে পারেন, বাট শুনলে বুঝতে পারবেন যে আসল গল্পটা কি। এইটুকু জাস্ট বলতে চাই যে অর্পিতার মায়ের সাথে কিন্তু বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স হয়েছে। অর্পিতার সাথে হয়েছে, তবে অর্পিতার মায়ের সাথে, মানে পুরো ফ্যামিলিতে মায়ের সাথেই সব থেকে বেশি হয়েছে। এবং এই ভিডিওতেও, মানে আজকের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাতেও অর্পিতার মায়ের সাথে ঘটে যাওয়া একখানা গা ছমছমে কথা আমরা শুনবো। এবং তার সাথেই সেই পুরো ব্যাপারটা তার পরিবারের ওপর কিরমভাবে এফেক্ট করেছিল সেটাও জানবো। তাহলে চলুন শুনে ফেলি আজকের সেই অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা অর্পিতা নিজেই রেকর্ড করে পাঠিয়েছেন। নমস্কার দাদা, আমার বন্ধুদেরকে প্রত্যেককে নমস্কার। আজকে আমি দাদার এই চ্যানেলে আমার আরেকটি এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমি কতগুলো কথা তোমাদেরকে বলি। দাদার চ্যানেলে আমার আগের অভিজ্ঞতা শেয়ার দাদা করেছিল। আজকে আবার আমার মাকে নিয়ে আরেকটি ঘটনা তোমাদের মধ্যে শেয়ার করতে চলেছি। যারা যারা দাদার চ্যানেলে আগের অভিজ্ঞতাটা আমার দেখোনি বা শোনোনি, তারা দয়া করে একটু শুনে নিও, তাহলে তারা আজকের ঘটনাটা বুঝতে পারবে বা তাদের আজকের ঘটনাটা আরও ভালো লাগবে সেই আগের ঘটনাটা শুনলে পরে। ওকে, আর কোনো কথা না বলে আমি আমার আজকের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি তোমাদের সাথে। আজকের ঘটনাটা হলো আইলা ঝড়ের দিন। প্রত্যেকের জীবনেই একটা খুব ভয়ঙ্কর দিন ছিল। তো সেই দিনেরই একটা ঘটনা আমি তোমাদেরকে আজ বলি। আমি আমার কাজের সূত্রে বাইরে থাকতাম তখন। ঘটনাটা আমার মায়ের কাছ থেকে শোনা, আমার মায়ের সাথেই ঘটেছিল জিনিসটা। তো প্রথমেই বলে রাখি যে আমি আগের গল্পেতেও বলেছি যে আমরা ভাড়া ঘরে থাকতাম। আমার মা একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তো আইলার দিন আমার মা, আমার ভাই এবং ভাইয়ের বউ তিনজনে ঘরে ছিলেন। আমি আমার কাজের জন্য বাইরে ছিলাম এবং আমার বাবাও কাজের সূত্রে বাইরে ছিলেন। তো সকাল থেকেই মেঘলা আকাশ, ঝোড়ো ঝোড়ো হাওয়া, যত বেলা বাড়তে শুরু করলো তত ঝড়ের দাপটও বাড়তে শুরু করলো। তো আমাদের বর্ধমানে পুরো লোডশেডিং হয়ে যায়, মানে বর্ধমানে কোথাও কারেন্ট ছিল না। আগে বলে রাখি, ঘরটার বিবরণ একটু দিয়ে দিই, নাহলে বুঝতে পারবেন না। যে ঘরটায় ভাড়া থাকতো মা তখন, সেই ঘরটায় যেটা মেন গেটটা দিয়ে ঢুকেই একটা বড় নারকেল গাছ ছিল এবং নারকেল গাছ থেকে সোজাসুজি গিয়ে বাড়িওয়ালাদের ঘরটা ছিল, তাদের দোতলা ঘর, তারা থাকতেন। আর ঠিক তার ডান সাইডে 15 থেকে 20 পা গেলেই আমরা যে ঘরটায় ভাড়া থাকতাম সেই ঘরটা ছিল। রান্নাঘরটা আলাদা ছিল। তো আমাদের দুটো রুম ছিল, একটা রুমে মা থাকতেন আর একটা রুমে আমার ভাইয়ের বউ আর ওদের ছোট বাচ্চাটা থাকতো। তো যেদিন আইলা শুরু হয় সেদিন আমার ভাইও কাজে যেতে পারেনি। তো আমার ভাই মাকে বলে যে তাড়াতাড়ি চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে তো লোডশেডিং, কোনো কাজবাজও নেই, খেয়ে দিয়ে একটু দুপুরবেলা রেস্ট নিই। যথারীতি তারা খাওয়া দাওয়া করে এবং খাওয়া দাওয়া সেরে আমার ভাই বলে যে মা, আজকে তোমার রুমে আর শুতে যেতে হবে না, এত ঝড় বৃষ্টি হচ্ছে, তুমি আমাদের রুমেই শুয়ে যাও। তো মা বলে যে না, তোরা বিছানায় শো, আমার কিছু ডিউটির অফিসের কাজ আছে, তো আমি কিছুটা একটু করে নিই, তারপর আমি দেখি যদি শুতে মন চায় তাহলে শোবো। তো মা চার্জার জ্বালিয়ে কাজ করতে শুরু করে। আমার ভাইয়ের বউ আর বাচ্চাটাকে নিয়ে ওরা বিছানার মধ্যে শোয় আর মা মেঝেতে বসে কাজ করছে। তো হঠাৎ মায়ের কি মন হয়েছে যে থাক, আজকে এখন আর করবো না, একটু আলিস্যি লাগছে, আমিও একটু শুই। দিয়ে মা এমনিতেই নর্মালি মেঝেতে শুয়ে পড়েছে, এমনি যেমন নর্মাল বাঙালি বাড়িতে হয়, মেঝেতেই এমনি একটু একটু এলিয়ে নেওয়া। তো শুয়েছে। তো শুতে শুতে মায়ের চোখটা কোনোভাবে লেগে গেছে আর বাইরে প্রচণ্ড ঝড়। তো মায়ের চোখটা লেগে যাওয়ার খানিক পর মায়ের ফিল হয়েছে যে মাকে কেউ নাড়া দিয়ে ডাকছে, কোনো মুখে কথা বলছে না, মানে মায়ের বডিটা ধরে হেলাচ্ছে, মানে যেমন নর্মালি একটা মানুষ ঘুম থেকে ওঠাবার সময় হেলা দেয়, ওরকমভাবে ঠেলে হেলিয়ে উঠতে বলছে। তো মা চোখটা খোলেনি, না খুলে মা বলেছে দাঁড়া না, উঠছি, এই তো শুলাম, বলে আবার ঘুমিয়ে গেছে। তখন কিন্তু মাকে নাড়া দেওয়াটা বন্ধ হয়ে গেছে।
2-3 মিনিট পর এগেইন আবার সেরকম। তো সেটা শুরু হওয়ার পরে আবার ওরকমভাবে নাড়া দিয়েছে। নাড়া দেওয়ার পর হঠাৎ করে বলেছে, আবার মা বলেছে যে দুধ উঠছি, ছাড় না, বলে খাটের দিকে, মানে যেদিকটা খাটের তলা সেদিকটাতে মুখ ঘুরিয়ে শুয়েছে। খানিক পর আবার মাকে কেউ ঠেলা দিয়েছে। তখন মা চোখটা হালকা করে খুলেছে, এবং চোখটা যে খুলেছে, চোখটা আর খাটের তলাটা আমি আগেই বললাম পুরো সামনাসামনি, খাটের তলাটার দিকে মায়ের চোখটা গেছে। তখন মা দেখছে আমার ভাই খাটের তলার মধ্যে হামাগুড়ি দিয়ে বসে আছে, মানে হাঁটু গেড়ে, যেটাকে বসা বলে, হাঁটু গেড়ে বসে মায়ের দিকে শুধু মাথাটা বের করে একটা পৈশাচিক হাসি দিচ্ছে। এবং আমার ভাইয়ের চোখগুলো টোটাল লাল, মানে টোটাল মনে হচ্ছে রক্তাভ, যে একটা রক্তবর্ণ চোখ থাকে ওই রকম চোখটা পুরো লাল, আর চোখের যে কালো মণিটা থাকে ওটা মনে হচ্ছে বেরিয়ে আসছে ঠিকরিয়ে, আর মাকে দেখে একটা বিচ্ছিরি হাসি দিচ্ছে। তখন মা ওকে বলে, বাবু তুই খাটের তলার মধ্যে, আর এরকম কি অবস্থা তোর? কোনো উত্তর দেয়নি। কন্টিনিউয়াসলি আমার মাকে দেখে ওরকমভাবে হাসছে। তখন আমার মা ভয়ে চিৎকার করে উঠে বসে গেছে। আর আমার মায়ের চিৎকারে সঙ্গে সঙ্গে আমার ভাই আর ভাইয়ের বউ বিছানায় উঠে গেছে। উঠে গিয়ে বসে বলছে, কি হলো, তুমি চিৎকার করছো? তো আমার মা বলছে, বা আমার ভাইকে বলছে যে তুই এইমাত্র খাটের তলায় কি করছিলি? আমার ভাই বলছে, আমি খাটের তলায়, আমি তো বিছানাতেই শুয়েছিলাম, এই তো তোমার সামনেই উঠে বসলাম। যে মা বলছে, না তুই তো এইমাত্র খাটের তলায় ছিলি, এরকম একটা মানে ভৌতিক টাইপের মুখ নিয়ে তুই বসেছিলি, মানে কি কি মানে তখন মা আর কি মানে ঠিক মতো বোঝাতেও পারছে না ওদেরকে, এতটাই ভয় পেয়ে গেছে। বলছে, তো তুমি ওসব উল্টোপাল্টা জিনিস, আর আমার ভাই এই জিনিসগুলোতে একটু কম বিশ্বাস করে, না তুমি উল্টোপাল্টা স্বপ্ন দেখেছো। তো মা দেখেছে যে না, ওরা শুক, আমি পাশের ঘরে যাই। তো মা বলেছে, তোরা শো, আমি না পাশের ঘরে আমার রুমে গিয়ে শুচ্ছি। তো মা হেরিকেনটা জ্বালিয়ে, ওদের রুমে চার্জারটাই জ্বলছে, আর মা একটা হেরিকেন জ্বালিয়ে পাশের রুমে নিয়ে গিয়ে মা শুয়েছে। কোনো ক্রমে মায়ের আবার চোখটা লেগে গেছে। তখন মা ফিল করেছে একজন ভদ্রমহিলা হলুদ রঙের ছাপা শাড়ি পরা, সে মায়ের পাশে এসে বিছানাতে বসেছে এবং রীতিমতো আমাদের বেডটা নড়ে উঠেছে। মা কিন্তু চোখ খোলেনি, কারণ মা জানতো যে রুমে মা ছাড়া আর কেউ নেই। ঘুমটাও তখনও অত গাঢ় ঘুম হয়নি যে মা কিছু রিয়েলাইজ করতে পারছে না বা ফিল করতে পারছে না, সেটাও কিন্তু নয়। মা ফিল করছে যে কেউ এসে বিছানাতে বসলে যেমন বিছানাটা একটু নড়ে ওঠে বা একটা আওয়াজ হয়, সেটা হলো। এবং ভদ্রমহিলা বিছানায় পুরোপুরি উঠে মায়ের পাশে শুলো। মা বলছে, আমি পুরো বুঝতে পারছি যে উনি আমার দিকে ঘুরে শুয়ে আছে, কারণ ওনার নিঃশ্বাসটা পুরো আমার গালে পড়ছে। মা বলছে, আমি তখনও চোখ খুলিনি ভয়ে, যে আমি হয়তো চোখ খুললে আমি হয়তো বিভৎস কিছু একটা দেখব, কারণ একটু আগে আমার ভাইকে মা বিভৎস রূপে দেখেছে। মা ভয়ে চোখ খোলেনি। বলছে, খানিক পরে ভদ্রমহিলা খাট থেকে নামলো। সে নামার আওয়াজও আমি পেলাম, এবং সে যে দরজাটা দিয়ে, আমাদের রুমের দরজাটা, বেরাবার যে দরজাটা, সেই দিকে সে হেঁটে যাচ্ছে। কিন্তু তখন সে আর মহিলা নেই, সে আমার ভাইয়ের রূপ আবার হয়ে গেছে। এবং আমার ভাইয়ের রূপ হয়েছে তো হয়েছেই, মা বলছে তখন আমি হালকা করে চোখটা জাস্ট খুলেছি, মানে আধ বোঝা আধ খোলা এরকম করে রেখেছি। বলছে, দেখছি যে তোর ভাই, মানে তোর ভাইয়ের মাথাটা চোখ মুখ সহ আমার দিকে পেছন দিকে ঘোরানো, পুরো মুন্ডুটা, আর বডিটা পুরো সোজা। ওইভাবেই ও হাঁটতে হাঁটতে দরজার দিকে যাচ্ছে, এবং একটা ওর মুখে ওই রকমই চোখগুলো লাল, আর ওর মুখে একটা ওরকম বিকট একটা হাসি। ওইভাবেই হাঁটতে হাঁটতে উল্টো দিকে ওরকম হাঁটতে হাঁটতেও গিয়ে দরজাটা খুলে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। মা বলছে, আমি পুরো স্টিল, আমি জাস্ট উঠিনি, আমার মানে গা দিয়ে রীতিমতো ঘাম ঝরছে, তা সত্ত্বেও আমি নড়িনি, কোনো উত্তর দিইনি, কোনো কথা বলিনি। একটা মানে পিন পড়লেও আওয়াজ হবে ঘরে, এরকম একটা সিচুয়েশান। তো উনি মিলিয়ে গেল। তারপর সন্ধে হয়েছে, কিন্তু কারেন্ট তখনও আসেনি।
তারপরে সন্ধে বেড়ে রাত হয়েছে। আমার মা কাউকে এই ঘটনাটা আর বলেনি, কারণ জানতো যে ওরা আবার তাচ্ছিল্যই করবে। তো মা ভেবেছে থাক, আমি কাউকেই বলবো না। আমার বাবার কথা ভেবেছে যে আমার বাবা ফিরে এলে আমার বাবাকে ঘটনাটা জানাবে। আমার বাবা তো সেদিন ফেরেননি, পরের দিন ফিরেছেন। তো মা রাত্রেবেলা আবার একাই শুয়েছে, ভাইদের ঘরে শোয়নি। তো মা বলছে ঠিক রাত 1:30 থেকে 2টোর মধ্যে হবে। বলছে আবার ওই ভদ্রমহিলা ঠিক ওইভাবেই এলো, বিছানায় উঠলো, ওইভাবেই শুলো এবং সারা রাত উনি ওইভাবেই শুয়েছিল। ভোর 4টের সময় যখন আমাদের বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদে যখন আজান দিয়েছে, বলছে তখন হঠাৎ দেখলাম যে কেউ আমার খাট থেকে নেমে বাইরে বেরিয়ে গেল। সেদিনটা যায়। তার পরের দিন আমিও ঘরে আসি এবং আমার বাবাও ঘরে ফেরেন। তো আমার মা বাবাকেও এই ঘটনাটা বলেন। তো বাবা বলে ঠিক আছে, দেখছি কোনো কারোর সাথে, কোনো ওঝা তান্ত্রিকদের সাথে কথা বলে দেখব, এই বলে মাকে সান্ত্বনা দেয়। তো তার পরের দিন বিকেলবেলা আমি, আমার ভাইয়ের বউ এবং আমার মা আমাদের যে বারান্দাটা আছে ওখানে চা খাচ্ছি আমরা তিনজনে। আর এই ঘটনাটাই মা আমাদেরকে বলছে, আমাকেও বলছে, আমার ভাইয়ের বউকেও বলছে। আর আমার ভাই নিজের রুমে বসে, দরজাটা ভেজানো আমার ভাইয়ের, টিভি দেখছে ওর বাচ্চা ছেলেটাকে নিয়ে। হঠাৎ করে আমরা তিনজনেই দেখলাম আমাদের ডাইনিং থেকে যে সিঁড়িটা গেছে ছাদে, সেই ছাদের সিঁড়ি থেকে আমার ভাই নেমে এলো। নেমে এসে ডাইনিং দিয়ে যখন ক্রস করছে, আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু একটা ঠোঁটের কোণে একটা হাসি আর ওই রকম চোখগুলো লাল দিয়ে হাঁটতে হাঁটতে আমার মায়ের রুমে ঢুকে গেল। আমি তখন উঠেছি, আমার মাথায় তখন আসেও নি যে ওটা অন্য কিছু জিনিস বা কিছু। আমি তখন উঠে আমার ভাইয়ের রুমের দরজাটা খুলে দেখছি আমার ভাই বসে আছে যথারীতি, টিভি দেখছে। তা সত্ত্বেও আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে বাবু, তুই কি একটু আগে ছাদে গেছিলি? ও বলছে কোথায়, আমি তো এই রুমে কখন থেকেই বসে আছি। তখন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে যে তাহলে আমি বা আমরা কাকে দেখলাম যেরকম ছাদ থেকে নেমে এলো, নেমে এসে সোজা মায়ের রুমে গেল। আমি ভাইয়ের সাথে ওই কথাটা বলার পরে আমার মায়ের রুমেও গেছি, কিন্তু আমার মায়ের রুমে কেউ নেই। তো যাই হোক, তারপরে আমার বাবা একজন পুরোহিত মশাইয়ের সাথে কথা বলেন। তো উনি বলেন যে এখানে একটি অপমৃত্যুর ঘটনা নিশ্চয়ই ঘটেছে, তোমরা জানো না। তো যে আত্মাটা এখানে আছে সে বারবার আমার ভাইয়ের রূপটা ধরেই আমাদেরকে দেখা দিচ্ছে। তো তোমরা এই ঘরটা কিন্তু ছেড়ে দাও, এই ঘরটা কিন্তু ভালো নয়। যাই হোক, এটা বলার পর আমরা ভাবি যে এরকম একদিনই হলো বা দুদিনই হলো, আরও কিছুদিন দেখি। ঘর চাইলেই তো আর সবসময় ভাড়া ঘর ধরুন পাওয়া যায় না। তারপর আমাদের ঘরে যে মাসিটা কাজ করতো, একদিন কথায় কথায় আমার মা ওকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ গো, এই ঘরে কি কোনোদিন কোনো কিছু এমন হয়েছিল যেটা মানে ঠিক ভালো জিনিস নয় বা যেটা মানে সমাজের চোখে ঠিক নয়? তো তখন ওই মাসি বলে যে কেন, তোমাকে ঘর ভাড়া নেওয়ার আগে এই বাড়িওয়ালি কিছু বলেনি? অ্যাকচুয়ালি মাসিটা ছিল মানে আমাদের এই ঘরেরই আশেপাশেই থাকতো, মানে পাশেই বলতে পারেন, একটা বস্তি ছিল, ওই বস্তিতে থাকতো, বহু বছরকার ওনারা ওখানকার বাসিন্দা। তো উনি বলেন যে এই ঘরটাতে, যে রুমটাতে আমার মা শোয়, মানে আমার মায়ের রুম যেটা ছিল, সেই রুমে একজন প্রেগনেন্ট মহিলা সুইসাইড করে। তাকে তার শ্বশুর বাড়ির লোকরা এতটাই টর্চার করতো, সে সুইসাইড করে এবং সে তখন 7 মাসের প্রেগনেন্ট ছিল। বলছে তুমি যে দেখো, তুমি মনে হয় ওই বউটাকেই দেখো। শুনে তো সবাই আমরা ভয় পাই এবং আমাদের বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করা হয়। তো উনি বলেন হ্যাঁ, ও ঠিকই বলেছে, এখানে একটা ফ্যামিলি থাকতো, খুব অশান্তি ঝামেলা হতো। তো একদিন রাত্রেবেলা ওই ভদ্রমহিলা গলায় দড়ি দেয়। তো যাই হোক, তারপরে আমরা ওই ঘরটায় বেশি দিন থাকিনি, ছিলাম মানে ওই 2-3 মাস মতো ছিলাম। তো ওই 2-3 মাসের মধ্যে আমার মায়ের প্রায়ই ওরকম হতো যে রাত্রেবেলা এসে আমার মায়ের পাশে শুতো, আবার উঠে যেত, এই জিনিসটা হতো। কিন্তু আমাদের কারোর সাথে কিছু হতো না। কিন্তু কোইন্সিডেন্সলি একটা জিনিস ঘটে, যেটাতে পরবর্তীকালে আমরা ঘরটা ছাড়তে আরও বাধ্য হই। আমার ভাইয়ের বউ এগেইন প্রেগনেন্ট হয় এবং বাচ্চাটা 1.5 মাস প্রেগনেন্ট হতে না হতেই বাচ্চাটা নিজে থেকেই অ্যাবর্ট হয়ে যায়। আমরা বুঝতেও পারি না যে কিভাবে নষ্ট হয়েছিল বাচ্চাটা বা কেন হয়েছিল। অনেক ডাক্তারকেও দেখানো হয়, কিন্তু ডাক্তাররাও কোনো রিপোর্ট, মানে সব রিপোর্টই নর্মাল ছিল, কোনো রিপোর্ট মানে বাজে ছিল না, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে যায়।
তখন আমরা ঠিক করি যে না, আমাদের ঘরটা ছেড়ে দেওয়াটা উচিত। এবং পরবর্তীকালে মানে এটাও শোনা যায় যে যিনি আসতেন তিনি তো তার বাচ্চাটাকে জন্ম দিতে পারেনি, তার একটা আশা ছিল মনে, তো সেই জন্য সেই হয়তো আমার ভাইয়ের বাচ্চাটাকে কেড়ে নিয়েছে। জানি না সেটা সত্যি না মিথ্যে, বা আদেও সেটা তার জন্যই হয়েছিল নাকি, কিন্তু ঘটনাটা ঘটেছিল এবং আমার ভাইয়ের বউ ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল। তো আজকে এটাই ছিল আমার ঘটনা। শুনলেন অর্পিতার বাড়িতে ঘটে যাওয়া অভিজ্ঞতা। সত্যি বেশ অদ্ভুত একখানা অভিজ্ঞতা, কারণ বাড়ির আর কারো সাথে ব্যাপারটা হচ্ছে না, কিন্তু হচ্ছে শুধুমাত্র মায়ের সাথে। এই পুরো অভিজ্ঞতার শেষটা কিন্তু বেশ কষ্টের। আশা করি অর্পিতা এবং অর্পিতার পুরো পরিবার এখন যেখানেই আছেন তারা সুস্থ আছেন। যাই হোক, কেমন লাগলো আজকের এই অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না। আপনার ফিডব্যাক অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, এবং যদি আপনারও কোনো অভিজ্ঞতা থেকে থাকে, আপনি জানেন কিভাবে পাঠাতে হবে। ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, তারপর সেটা পাঠাতে হবে আমাদের ফেসবুক পেজে, অথবা আপনি মেইল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। আজকের মতো আড্ডা এখানেই শেষ হচ্ছে। আপনাদের সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।